আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা শুরু করব। বর্ণালিমিতি, এটা ইংরেজি হচ্ছে স্পেকট্রোস্কোপি। ইংরেজি হচ্ছে স্পেকট্রোস্কোপি। তো স্পেকট্রোস্কোপি আসছে দুটা গ্রিক ওয়ার্ড থেকে, একটা হচ্ছে স্পেকট্রাম আর একটা হচ্ছে স্কোপ থেকে আসছে। একটা আসছে স্পেকট্রাম আর একটা আসছে স্কোপ থেকে। তো স্পেকট্রাম যেটা, স্পেকট্রাম শব্দ অর্থ হচ্ছে লাইট, এটা অর্থ হচ্ছে লাইট। আর স্কোপ শব্দ হচ্ছে টু সি, অর্থাৎ দেখা। তবে আলো দেখার যে বিষয়গুলো, এগুলো মূলত আসলে বর্ণালিমিতির বিষয়। তো প্রথমে আমাদের এই বর্ণালিমিতিতে যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো আমরা দেখবো যে আসলে তড়িৎচুম্বকীয় বিকিরণটা আসলে কি। লিখো তড়িৎচুম্বকীয় বিকিরণ। দেখো তড়িৎচুম্বকীয় বিকিরণ। তো তড়িৎচুম্বকীয় বিকিরণ বা ইংরেজিতে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটাও কিন্তু আসলে একটা মূলত বর্ণালীর মধ্যে পড়ে। তা আমাদের মূলত যখন কোনো একটা বস্তুর উপর আলো পড়ে, একটা বস্তুর উপর আলো পড়লে এখানে যে অণু পরমাণু বা যে আয়নগুলো থাকে, এগুলো করে কি সাময়িক সময়ের জন্য উত্তেজিত হয়ে যায়। তো উত্তেজিত হলে দেখা যায় এখান থেকে একটা তড়িৎ ক্ষেত্র আর একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই দুইটা ক্ষেত্র এক জায়গায় হয়ে যে বর্ণালী গঠন করে তাকে বলা হবে তড়িৎচুম্বকীয় বিকিরণ। তবে যা বলে একটু লিখে নেওয়া হয়, লিখো কোনো বস্তুর উপর আলো পড়লে, কোনো বস্তুর উপর আলো পড়লে কোনো বস্তুর উপর আলো পড়লে তাতে বিদ্যমান অণু পরমাণু বা আয়ন, কোন বস্তুর উপর আলো পড়লে তাতে বিদ্যমান অণু পরমাণু বা আয়ন, সাময়িক সময়ের জন্য উত্তেজিত হয়ে কোন বস্তুর উপর আলো পড়লে তাতে বিদ্যমান অণু পরমাণু বা আয়ন সাময়িক সময়ের জন্য উত্তেজিত হয়ে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তৈরি করে। 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 এই উভয় ক্ষেত্রের মিথস্ক্রিয়ায়, মানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দুটো একসাথে, এই উভয় ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় এক ধরনের বর্ণালী গঠন হয় যা তড়িৎচুম্বকীয় বিকিরণ নামে পরিচিত। এই উভয় ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় এক ধরনের বর্ণালী গঠন হয় যা তড়িৎচুম্বকীয় বিকিরণ নামে পরিচিত। আমি শুধু আবার বলি, একবার মিলিয়ে নেব। কোন বস্তুর উপর আলো পড়লে তাতে বিদ্যমান অণু পরমাণু বা আয়ন সাময়িক সময়ের জন্য উত্তেজিত হয়ে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তৈরি করে। এই উভয় ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় এক ধরনের বর্ণালী গঠন হয় যা তড়িৎচুম্বকীয় বিকিরণ নামে পরিচিত। আমরা একটা বস্তুর উপর যখন আলো পড়লে আসলে মূলত এখানে ফিজিক্যাল তিনটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। একটা হচ্ছে তোমার প্রতিফলন হতে পারে, আলো নিজ মাধ্যমে ফেরত আসে। আবার একটা বস্তু বা আলো পড়লে দেখা যায় প্রতিসরণ হতে পারে, যদি মাধ্যমটা স্বচ্ছ হয় এক মাধ্যম থেকে আরেক মাধ্যম পার হয়ে চলে যাবে, এটাকে বলে প্রতিসরণ। আবার দেখা যায় যে মাধ্যম কিছু শোষিত হতে পারে। তো ফিজিক্যালি ঘটনা ঘটে তিনটা, বাট কেমিক্যাল দুটা ঘটনা ঘটে। একটা হচ্ছে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া, আর একটা হচ্ছে রিয়াকশন বা বিক্রিয়া। কোনো বস্তু বা আলো পড়লে যদি ইলেকট্রনিক এক্সাইটেশন বা উত্তেজনার ফলে যদি দেখা যায় যেখানে এক ধরনের বর্ণালী তৈরি হয় বা কোনো কিছু দৃষ্টিগোচর হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে আমাদের আন্তঃক্রিয়া। আর যদি হচ্ছে মূল গঠনের পরিবর্তন হয় তখন তাকে বলে বিক্রিয়া। তো এগুলো মূলত একটা বস্তু বা আলো পড়লে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তাহলে এখানে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ। এখানে একটা বস্তু বা আলো পড়লে এখানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দুটা তৈরি হতে পারে। এই দুই ক্ষেত্রে একসাথে যখন কাজ করবে তখন সেটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় বিকিরণ। তো তড়িৎচুম্বকীয় বিকিরণ গঠনটা কেমন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা এখানে ত্রিমাত্রিক একটা অক্ষ নিলাম, এক্স অক্ষ এবং জেড অক্ষ নিলাম এখানে আমরা।
এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। তো এখন এখানে যখন কোনো একটা বস্তু আলো পড়ে, ওই বস্তু থেকে দেখা যায় তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র একসাথে তৈরি হয়। তৈরি হয় কিভাবে কাজ করে এখন সেটা একটু কথা বলি। তো দেখা যাবে যে এখানে সাপোজ এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর ঠিক এটা 90 ডিগ্রি কোণে তৈরি করবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। এই যে কালোটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, কালোটা হচ্ছে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর লাল যেটা লালটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। এটা একটু খেয়াল করতে দেখে কি বোঝা যাচ্ছে যে একটা সাপের মতো চলতেছে, একটা ঢেউর মতো চলতেছে, এরকম না? বলতো কোনটা সাপের মতো আর কোনটা ঢেউর মতো চলতেছে? কালোটা হচ্ছে তোমার ঢেউর মতো চলতেছে, তাই না? আর লালটা হচ্ছে অনেকটা সাপের মতো চলতেছে। তো মূলত দেখা যায় যে এখানে একটা ক্ষেত্র আরেকটা ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তো এখানে দেখা যাবে যে আমাদের এটাকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকি, তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে লালটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এরকম একটা ইলেকট্রিক ফিল্ড হলে আরেকটা হবে কি ম্যাগনেটিক ফিল্ড, একটা তড়িৎ ক্ষেত্র একটা চুম্বক ক্ষেত্র। তো মূলত যখন কোন একটা জায়গা থেকে আলো, যখন একটা বস্তু আলো পড়ে, আলো পড়লে এখানে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র একসাথে তৈরি হয়, তৈরি হয়ে এখান থেকে দেখা যায় ওটা সামনের দিকে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে। তো মূলত তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র পরস্পর 90 ডিগ্রি কোণ তৈরি করে এরা পরস্পর সামনের দিকে অগ্রসর হতে থাকে। তো এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এটা মূলত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ নামে পরিচিত। এটা কারণ তড়িৎ চুম্বকীয় বিকিরণ বেশ কিছু বৈশিষ্ট্য আছে, একটু বৈশিষ্ট্যগুলো লিখে নাও। লিখো বৈশিষ্ট্য, দ্রুত হাত চালাতে হবে। লিখো বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য লিখো, তড়িৎ চুম্বকীয় বিকিরণের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম বিদ্যমান। তড়িৎ চুম্বকীয় বিকিরণের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম বিদ্যমান। তড়িৎ চুম্বকীয় বিকিরণের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম বিদ্যমান। তড়িৎ চুম্বকীয় বিকিরণের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম বিদ্যমান, অর্থাৎ এর হচ্ছে ডুয়েল নেচার থাকে। ওই যে আমরা ডি ব্রগলি সমীকরণ যখন পড়ে আসছিলাম বলছিলাম যে ইলেকট্রন ছিল না, ইলেকট্রন এরকম দুটো ধর্ম থাকতো, সে কণা হিসেবে আচরণ করতে পারতো, তরঙ্গ হিসেবে আচরণ করতে পারতো। ওই টাইপেরই একটা ধর্ম দেখা যাচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এটা কণা ধর্ম থাকবে, আবার দেখা যায় এটা কি তরঙ্গ ধর্ম থাকবে। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এটা কি, এখানে দেখে বোঝা যাচ্ছে এটা কি হবে, এটা হবে তরঙ্গ। আবার যদি আমরা দেখি সূর্য থেকে আসলে আলো কিভাবে পৃথিবীতে আসে, এখানে যদি আমরা একটু খেয়াল করি, ধরো একটা সারফেস, তাহলে এখন এখান থেকে যখন পৃথিবীতে যখন আলো আসবে তখন দেখা যায় যে অনেকগুলো আসলে ফোটন মিলে একটা কোয়ান্টা গঠন করে, এরকম শক্তির গুচ্ছ বা প্যাকেট থাকে। এই প্যাকেট প্যাকেট আকারে মূলত এই শক্তিগুলো পৃথিবীতে পৌঁছে যায়। তো এখানে খেয়াল করো, এই যে আলো যখন আসবে, তো এটা কিন্তু অনেকটা কণার মতো কিন্তু একটা আচরণ দেখাচ্ছে। তো এই কারণে বলা হচ্ছে যে মূলত তড়িৎ চুম্বকীয় বিকিরণ কণা হিসেবে আচরণ করতে পারে, আবার সেটা তরঙ্গ হিসেবে আচরণ করতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে লিখো, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর 90 ডিগ্রি কোণে উৎপন্ন হয়। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর 90 ডিগ্রি কোণে উৎপন্ন হয়। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর 90 ডিগ্রি কোণে উৎপন্ন হয়। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর 90 ডিগ্রি কোণে উৎপন্ন হয়। দেখো তো একটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে না? একটা সার একটা দেখো পারপেন্ডিকুলার অবস্থায় আছে, লম্বভাবে অবস্থান করতেছে। এটা হচ্ছে একদম এরকম আছে, আর এটা হচ্ছে যেভাবে আছে, 90 ডিগ্রি কোণ কিন্তু এখানে তৈরি করে ফেলছে। বুঝতে পারলাম? 3 নম্বর বৈশিষ্ট্য লিখো, তড়িৎ চৌম্বকীয় বিকিরণ শক্তির গুচ্ছ বা প্যাকেট আকারে আসে। তড়িৎ চৌম্বকীয় বিকিরণ শক্তির গুচ্ছ বা প্যাকেট আকারে আসে। তড়িৎ চৌম্বকীয় বিকিরণ শক্তির গুচ্ছ বা প্যাকেট আকারে আসে। তড়িৎ চৌম্বকীয় বিকিরণ শক্তির গুচ্ছ বা প্যাকেট আকারে আসে। এই চিত্রটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে সূর্য থেকে যখন পৃথিবীতে আলো আসবে, আসার সময় কিন্তু অনেকগুলো ফোটন মিলে একটা কোয়ান্টা গঠন করে।
যেমন চিপসের একটা প্যাকেট, ওর মধ্যে কিন্তু আসলে অনেকগুলো চিপস থাকে। তো ওই রকম দেখা যাচ্ছে মূলত এরকম অনেকগুলো ফোটন মিলে একটা গুচ্ছ তৈরি করে গুচ্ছ গুচ্ছ বা প্যাকেট আকারে এটা পৃথিবীতে আসতে থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ভিত্তিতে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ভিত্তিতে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ভিত্তিতে তড়িৎচুম্বকীয় বিকিরণকে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ভিত্তিতে তড়িৎচুম্বকীয় বিকিরণকে ক্ষুদ্র অঞ্চলে ভাগ করা যায়। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ভিত্তিতে তড়িৎচুম্বকীয় বিকিরণকে ক্ষুদ্র অঞ্চলে ভাগ করা যায়। তো কম্পাঙ্ক আর হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে দেখা যায় আমরা 7 ভাগে ভাগ করে ফেলবো এই তড়িৎচুম্বকীয় বিকিরণ পুরো পরিসরটাকে, এবং এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার প্রশ্ন আসে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ভিত্তিতে তড়িৎচুম্বকীয় বিকিরণকে ক্ষুদ্র অঞ্চলে ভাগ করা যায়, আর ছোট ছোট কিছু অঞ্চল আমরা ভাগ করতে পারবো, সেটা না আমরা একটু আলোচনা করি। দেখো, তো মূলত পুরো তড়িৎচুম্বকীয় বিকিরণটাকে 7 ভাগে ভাগ করা যায়। তো প্রথম যেটা সেটাকে বলছে গামা রশ্মি বলা হয়, এরপরটা হচ্ছে এক্স রশ্মি, এরপরটা হচ্ছে ইউভি বা আলট্রাভায়োলেট, বাংলায় বলা অতিবেগুনি, এরপরটা হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান, এরপরটা হচ্ছে আইআর বা ইনফ্রারেড, বাংলায় বলা হয় অবলোহিত রশ্মি। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, আর লাস্ট হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিওওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সি। তো মূলত এই পুরো যে আমাদের হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণ ছিল, এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের ভিতরে 7 ভাগে ভাগ করতে পারবো। তবে কোনো কোনো বই 8 ভাগ দেখানো হয়েছে, এর আগে একটা মহাজাগতিক রশ্মি দেখানো হয়, তো ওইটাকে সাধারণত ধরা হয় না, আমরা মূলত 7 ভাগে দিই। সিরিয়ালটা হুবহু মনে রাখতে হবে কার পর কে থাকে। লাইন এখানে একটাই, বাট খুবই গুরুত্বপূর্ণ, এই লাইন থেকে বারবার প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন আসে। এই লাইনটাতে, পুরো লাইনটাতে আমরা যত বাম থেকে ডান দিকে আগাবো, দেখা যাবে এদের তরঙ্গ দৈর্ঘ্যের মান বাড়তে থাকে। তাহলে বাম থেকে ডান দিকে যাচ্ছি, প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের মান ধীরে ধীরে বাড়বে। আবার দেখা যায় শক্তির মানটা এখানে কমতে থাকে, এবং এখানে কম্পাঙ্কের মানটাও দেখা যায় এখানে কমতে থাকে। আমরা একটা সূত্র জানি, দেখো সূত্রটা পড়ে আসছিলাম এর আগে, ই সমান hc ডিভাইড ল্যামডা। আর একটা সূত্র পড়ে আসছিলাম ই সমান h নিউ লেখা যায়। এই নিউ দ্বারা বোঝায় কি? কম্পাঙ্ক। এই যে 9 এর যে মাথাটা, এই মাথাটা কেটে দিতে হবে, কেটে দিলে এই চিহ্নটার নাম হচ্ছে নিউ চিহ্ন। হ্যাঁ, নিউ, যাকে বোঝাচ্ছে হচ্ছে কম্পাঙ্ক। এখন খেয়াল করো, এখানে ল্যামডার সাথে কিন্তু এর সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক না? এই কারণে এখানে ল্যামডা যত বাড়ে, ইর মান তত কম। আর ই যখন কমতেছে, নিউটা তখন কি হবে? নিউটাও কমবে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে সিরিয়ালটা আমরা মনে রাখবো, ঠিক আছে, যে কার পরে কে, এটা একটু চটকে উঠে নিও। তাহলে ফার্স্ট গামা রে, এরপর এক্স রে, এরপর ইউভি, দেন ভিজিবল, আইআর, মাইক্রোওয়েভ, আর হচ্ছে রেডিও ওয়েভ। সিরিয়ালটা মনে রাখতে হবে। এখন তোমাকে আমি 4টা অপশন দিচ্ছি, ধরো এই 4টা অপশন তোমাকে আমি দিলাম। তাহলে এই 4টা অপশন থেকে বলো তো দেখি, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য মান সবচেয়ে কম? এক্স রে। আর বেশি সবচেয়ে কোনটা? রেডিও ওয়েভ। আচ্ছা, তোমাকে বলা হলো যে কোনটার শক্তি সবচেয়ে বেশি? না, এক্স রে। ওইদিকে গেলে শক্তি কম, এদিকে শক্তি বেশি। তাহলে এটা শক্তি কম, ওটা শক্তি হবে সবচাইতে, এটা শক্তি সবচাইতে বেশি, ওটা শক্তি হবে সবচেয়ে কম। আচ্ছা, যদি বলা হয় কোনটার কম্পাঙ্ক সবচাইতে কম? কম্পাঙ্ক কম কোনটা? রেডিও ওয়েভ। এদিকে বেশি, এদিকে যত যাচ্ছে তত কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এই দিকটাতে যত, এদিক থেকে এদিকে যত যাব, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ওদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। এদিকে শক্তির মানটা এদিকে, সরি ভুল বললাম মনে হয়, এদিক থেকে আমি যত এদিকে যাব, তরঙ্গ দৈর্ঘ্যের মান এদিকে কম থাকবে, এদিকে আস্তে আস্তে বাড়তে থাকবে। শক্তির মান এদিকে বেশি, ওদিকে কম। আবার কম্পাঙ্কের মান এদিকে বেশি, ওদিকে কম। তো এইভাবে মূলত কোনটা বেশি কোনটা কম এরকম প্রশ্ন আসতে পারে, কিংবা সিরিয়াল দিতে পারে, যে কোন সিরিয়ালটি সঠিক। ক্রম দিবে, ছোট বড় চিহ্ন আছে না, চিহ্ন দিবে। তো এটা মনে রাখতে হবে যে কার পরে কি, এটা জাস্ট মনে রাখলে হচ্ছে। তো এখন খেয়াল করে, এখানে আমরা কি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি কম্পাঙ্কের ভিত্তি থেকে আলাদা করে ফেললাম না? এটা ছিল একটা বৈশিষ্ট্য। এখন আমরা 3টা, এই যে আমাদের হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সংক্রান্ত 3টা রাশি নিয়ে একটু আলোচনা করব। এর মধ্যে একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এর মধ্যে একটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য যেটা, এটাকে ল্যামডা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, চিহ্ন নাম হচ্ছে ল্যামডা। তো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে কোন একটা তরঙ্গের পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গটা কতটুকু দূরত্ব অতিক্রম করে,
এই দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে মূলত দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা পূর্ণ স্পন্দন নিলাম, তাহলে একটা পূর্ণ স্পন্দনের সাপেক্ষে এখন এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করলে, যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কতটুকু, এখান থেকে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো তার তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে। কিংবা আমরা আরো কয়েকভাবে বলতে পারি, আমরা বলতে পারি এই যে এইগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ বলা হয় এদেরকে, এদের বলা হয় তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ চূড়া বলা হয় এদেরকে। তরঙ্গ শীর্ষ, দুটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা যায় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একই ফেজে বা একই দশায় থাকতে হবে। এখানে যেমন আমরা তরঙ্গ শীর্ষ নিলাম, এখানে তরঙ্গ শীর্ষ নিতে হবে। এখানে যদি শুরু বিন্দু নিই, এখানে শেষ বিন্দু নিতে হবে, এরকম একই দশায় নিতে হয়। আবার যে এগুলোকে বলা তরঙ্গ খাদ বলা হয় এদেরকে, এদের বলা তরঙ্গ খাদ, এদের বলা হবে তরঙ্গ খাদ। তো মূলত দুটা তরঙ্গ খাদের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তো তরঙ্গ দৈর্ঘ্য মাপার পদ্ধতি হচ্ছে তিনটা। একটা হচ্ছে তরঙ্গের শুরু বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু, এটা। আবার দুটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কতটুকু, সেটা। আবার অথবা তরঙ্গ দুটা খাদের মধ্যবর্তী দূরত্ব কত, এটাকে আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বলতে সহজ কথা বোঝায় যে একটা পূর্ণ স্পন্দনের জন্য যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলবো, তাকে বলবো হচ্ছে আমরা তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারলাম? আচ্ছা, এরপর আমাদের আলোচনা করতে হবে কম্পাঙ্ক নিয়ে। এরপর আলোচনা করা হবে কম্পাঙ্ক নিয়ে, একে আমরা নিউ চিহ্ন দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য একক সেন্টিমিটার বা মিটার অথবা ন্যানোমিটার অনেক সময় আমরা লিখি। এবার সে কম্পাঙ্ক যেটা, তো কম্পাঙ্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এখানে আমরা 1 সেকেন্ডে দেখবো যে কয়টা পূর্ণ স্পন্দন দিচ্ছে। প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় তাকে বলা হবে তার কম্পাঙ্ক। ঠিক আছে, প্রতি সেকেন্ডে এখানে হিসাবটা করতে হবে। তা আমরা এখানে 1 সেকেন্ড ধরে আমরা স্টপ ওয়াচ দিয়ে 1 সেকেন্ড মেপে নিচ্ছি, বা তরঙ্গ চলা শুরু করলে আমরা এখন স্টপ ওয়াচ অন করলাম, 1 সেকেন্ড শেষ, সাথে বন্ধ করে দিলাম। এখন দেখতে হবে যে 1 সেকেন্ডের মধ্যে কয়টা পূর্ণ স্পন্দন দেয়, তার হচ্ছে কম্পাঙ্ক তত হবে। তো দেখা যাচ্ছে যে এটা 1 সেকেন্ডের মধ্যে এই পরিমাণ চলে গেল। তাহলে এই পরিমাণ চলে গেলে দেখা যাচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ, এই পর্যন্ত আরেকটা পূর্ণ তরঙ্গ, অর্থাৎ এখানে দুইটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে। যেহেতু এখানে দুটো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়, সো এটার কম্পাঙ্ক হবে 2 হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ কিংবা পার সেকেন্ড বলা যায়, মানে প্রতি সেকেন্ড অথবা হার্টজ বলা যায় কম্পাঙ্কের এককে। তো নিউ এর একক হচ্ছে হার্টজ বা পার সেকেন্ড। তা নিউটা কি, প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। আমাদের বইয়ের সংজ্ঞাগুলো সুন্দর করে আছে, শুধু বুঝে যাও, বার্ষিকের সংজ্ঞাগুলো পড়ে নিও বই থেকে। তাহলে কম্পাঙ্কটা কি বললাম, প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে বলে তার কম্পাঙ্ক। ক্লিয়ার? এবার যদি আমরা এবার আরেকটা পরীক্ষা করি, ধরেন হচ্ছে 1 সেকেন্ডে আমরা কাউন্ট করলাম, বাট 1 সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে এরকম তৈরি করলো। তাহলে এখন দেখো এই পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন, এই যে দুইটা পূর্ণ স্পন্দন, তিনটা পূর্ণ স্পন্দন। যেহেতু এখানে আমরা তিনটা পূর্ণ স্পন্দন পাচ্ছি, তার তো এটা কত হবে, এটা 3 হার্টজ। বুঝতে পারলাম? তাহলে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দিবে তার কম্পাঙ্কের মান হবে তত হার্টজ। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা এর আগে পড়ে আসছিলাম এক সময় যে ই প্রপোর্শন নিউ লিখা যায়, তার মানে যার কম্পাঙ্ক বেশি তার শক্তির মানও কি হবে, বেশি হবে। তাহলে বলো তো দেখি এই দুটার মধ্যে কোনটার শক্তির মান বেশি হবে? নিচেরটা, তাই না? এখানে কম্পাঙ্কের মানটা এখানে বেশি হবে। তাহলে এই দুটা বুঝতে পারলাম। তাহলে একটা পূর্ণ স্পন্দনে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা তরঙ্গ দৈর্ঘ্য, আর 1 সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন নেয় তাকে বলে তার কম্পাঙ্ক। আমরা আরেকটা রাশি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। আমরা এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো তরঙ্গ সংখ্যাটাকে যে নিউ লিখে উপর একটা চিহ্ন দেওয়া হয়, এরকম টান দেওয়া হয়, বলা নিউ বার বলা হয়, নিউ বার। ঠিক আছে, তাহলে এটা বলছে নিউ বার। তো নিউ বারটা কি, বা তরঙ্গ সংখ্যা যেটা, এখানে যেমন আমরা কাউন্ট করলাম পূর্ণ স্পন্দন 1 সেকেন্ডে, এখানে আমরা পূর্ণ স্পন্দন কাউন্ট করবো, কিন্তু এটা হচ্ছে একক দৈর্ঘ্যে। এখানে সময়ের সাথে রিলেটেড ছিল, আর এখানে রিলেটেড হচ্ছে দৈর্ঘ্যের সাথে। একক দৈর্ঘ্যের মধ্যে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারে তাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। একক দৈর্ঘ্য যেমন 1 মিটার হতে পারে, কিংবা আমরা 1 সেন্টিমিটার নিতে পারি। তাহলে 1 সেন্টিমিটার বা 1 মিটার বা 1 ন্যানোমিটার, তো এদের মধ্যে মানে মূল কথা 1 একক হতে হবে। দৈর্ঘ্য 1 এককের মধ্যে এরকম পূর্ণ স্পন্দন কয়টা দেয় সেটাকে বলবো তার তরঙ্গ সংখ্যা। একটু খেয়াল করি আমরা।
তো এখানে একটা সূত্র আছে, সূত্র হচ্ছে নিউ বার সমান লেখা যায় 1/λ। অনেক সময় তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিবে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলবে এরকম এর হচ্ছে তরঙ্গ সংখ্যা মান কত, জাস্ট তরঙ্গ দৈর্ঘ্যটাকে ইনভার্স করলে সেটা কি হয়ে যাচ্ছে, তরঙ্গ সংখ্যা হয়ে যায়। হ্যাঁ, এখন দেখো আমরা ধরে নাও এখান থেকে আগে মেপে রাখলাম 1 সেন্টিমিটার, এতটুকু দূরত্ব আমরা 1 সেন্টিমিটার মেপে নিলাম আগে। এখন এই 1 সেন্টিমিটারের মধ্যে কয়টা পূর্ণ স্পন্দন দিবে সেটাকে বলবো তার তরঙ্গ সংখ্যা। তো এখন যদি লক্ষ্য করি দেখো এখানে পূর্ণ স্পন্দন দিচ্ছে কয়টা, 2টা, তাহলে তরঙ্গ সংখ্যা হবে 2টি। এটা কোনো একক নাই, জাস্ট সংখ্যা 2টি এটা। তো এটা প্রতি একক দৈর্ঘ্যের মধ্যে 2টা হচ্ছে পূর্ণ স্পন্দন দিল, বিধায় এটার তরঙ্গ সংখ্যা হবে 2টি। আবার যদি এমন হয় যে আমরা 1 সেন্টিমিটার এই পর্যন্ত নিলাম, এর মধ্যে দেখা যাচ্ছে ধরে এতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করলো, তাহলে একটা পূর্ণ স্পন্দন, 2টা পূর্ণ স্পন্দন, 3টা 3.5, তার মানে এখানে হচ্ছে তরঙ্গ সংখ্যা কত হবে, 3.5টি। বুঝতে পারলাম কিনা? তাহলে এই দুইটার সাথে কিন্তু একটু মোটামুটি মিল আছে। এখানে আমরা পূর্ণ স্পন্দনের সংখ্যা কাউন্ট করতেছি, এখানে পূর্ণ স্পন্দনের সংখ্যা কাউন্ট করা হয়, বাট ওটা সময় সাপেক্ষে, এটা দৈর্ঘ্যের সাপেক্ষে। তাহলে একক সময়ের মধ্যে যতগুলো পূর্ণ স্পন্দন দিবে এটা কি কম্পাঙ্ক, আর একক দৈর্ঘ্যের মধ্যে যতগুলো পূর্ণ স্পন্দন দিবে তাকে বলা হবে তার তরঙ্গ সংখ্যা। বুঝতে পারলাম? আর তরঙ্গ সংখ্যা নিউ বার সমান লেখা যায় 1/λ। ক্লিয়ার এটা? তো মোটামুটি আমাদের এই তড়িৎচুম্বকীয় বিকিরণ সংক্রান্ত আলোচনা এখানে শেষ। এখন আমরা দেখবো বর্ণালী শ্রেণী বিভাগ। এই যে আমরা বললাম যে পুরো তড়িৎচুম্বকীয় বিকিরণটাকে যে আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ভাগ করলাম, এই প্রত্যেকটা ভাগকে আমরা একটা বর্ণালী বলতে পারি। তো বর্ণালী বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে একাধিক আলোকরেখার সমাহার, মানে বিভিন্ন রকম কালার দেখা যাবে। আমরা যখন রংধনু দেখি, রংধনুতে কোনো 7টা কালার থাকে, বেনিয়াসহ কালার 7টা কালার থাকে, প্রত্যেকটা কালার একটা করে নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তারপর কালার মানে কি, এক একটা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যর একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে, একটা নির্দিষ্ট রেঞ্জে একটা নির্দিষ্ট কালার পাই আমরা। যেমন হচ্ছে তোমার ধরে নেওয়া যায় যে বেগুনি আলো, যেটা বেগুনি কালারটা দেখা যায় 380 থেকে 424 ন্যানোমিটার। এরপর 424 থেকে যেটা হচ্ছে তোমার 450, সেটা হচ্ছে নীল। তো এরকম তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ থাকে, মানে এত থেকে এত, এত থেকে এত, এরকম রেঞ্জ থাকে। তো রেঞ্জগুলো হচ্ছে মূলত এক একটা কালার। তো এগুলো সবগুলো কালার নিয়ে যেটা হয় তাকে বলা হয় বর্ণালী। চলো এখন আমরা সেই বর্ণালী নিয়ে আলোচনা করি। আচ্ছা, তো এখন একটু খেয়াল করি। তো আমরা এখন সরাসরি আলোচনা করবো বর্ণালী নিয়ে। তো বর্ণালীটা সহজ কথা হচ্ছে একাধিক আলোক রেখার সমাহার, যেটা মানে অনেকগুলো হচ্ছে তোমার আলোক রশ্মি নিয়ে যা তৈরি সেটা কি বর্ণালী। মানে হচ্ছে অনেকগুলো হচ্ছে কালার নিয়ে যা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো, এটাকে বলবো বর্ণালী। আর প্রত্যেকটা কালার নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এখন বর্ণালীটাকে 5 ভাগে ভাগ করা হয় টোটাল। তো বর্ণালী শ্রেণী বিভাগটা আমরা একটু দেখি। বর্ণালীকে আমরা 2টা ভিত্তিতে ভাগ করতে পারবো, একটা হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তি, আর একটা হচ্ছে তোমার গঠনের ভিত্তি। একটা হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তি, আর একটা হচ্ছে গঠনের ভিত্তি। একে বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা যায়, আবার একে আমরা চাইলে গঠনের ভিত্তিতে ভাগ করতে পারি। বৈশিষ্ট্যের ভিত্তিতে বর্ণালী হবে 2 ধরনের। বৈশিষ্ট্যের ভিত্তিতে বর্ণালী হবে 2 ধরনের। এর মধ্যে একটাকে বলা হয় শোষণ বর্ণালী বলা হবে, একটাকে শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রা বলা হয়, আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী এই বৈশিষ্ট্য ভিত্তিকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, আর গঠনের ভিত্তিকে ভাগ করা 3 ভাগে। আমরা যদি গঠনের ভিত্তিতে ভাগ করে ফেলি, প্রথমটাকে আমরা বলবো হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। এরপরটাকে বলা হয় পারমাণবিক বর্ণালী। এরপর যেটা একে বলা হবে হচ্ছে আণবিক বর্ণালী। এরপরটা আমরা বলবো হচ্ছে আণবিক বর্ণালী। এই টোটাল বর্ণালী হচ্ছে 5 ধরনের। তাহলে বৈশিষ্ট্য ভিত্তিতে 2 ধরনের, আর গঠনের ভিত্তিতে হচ্ছে 3 ধরনের।
টোটাল 5 ধরনের বর্ণালী পাওয়া যায়। তো আমরা এখন ফার্স্ট আলোচনা করবো বৈশিষ্ট্য ভিত্তিক বর্ণালী, যে শ্রেণীবিভাগ সেটা। তো ফার্স্ট আলোচনা করবো এখানে শোষণ বর্ণালী, এটা আরেকটা নাম হচ্ছে অনুজ্জ্বল বর্ণালী, ইংরেজিতে বলা হয় অ্যাবজর্পশন স্পেকট্রা বলা হয়। তো ফার্স্ট আলোচনা করা হবে শোষণ বর্ণালী নিয়ে। প্রথমে আলোচনা করব শোষণ বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী নিয়ে। শোষণ বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী, যা ইংরেজি হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রা। তো এটা কখন তৈরি এখন সেটা একটু আলোচনা করি। আমরা দুটা কক্ষপথ নিচ্ছি আলোচনার সুবিধার্থে, একটা নিম্নতম কক্ষপথ, একটা উচ্চতম কক্ষপথ। এটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, এটা হচ্ছে হায়ার এনার্জি লেভেল। লোয়ার এনার্জি লেভেল, হায়ার এনার্জি লেভেল। ইলেকট্রন যদি কোনো ক্রমে নিচ থেকে উপরে উঠে যায়, একটা ইলেকট্রন নিম্নতম কক্ষপথে ছিল, এই যদি কোনো ক্রমে উপরে কক্ষপথে চলে আসে, তো এই ক্ষেত্রে দেখা যায় অবশ্যই কি করে, শক্তি শোষণ করে না। এই যে শক্তি যখন শোষণ করে যে বর্ণালী গঠন করবে তাকে আমরা বলবো শোষণ বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী। তো এখানে মূলত বর্ণালীগুলো যখন তৈরি করে তখন বর্ণালীর যে রেখাগুলো, সেই রেখাগুলো দেখা যায় কালো কালার তৈরি করে। এই কালো রেখা দেখা যায় বিধায়কে বলা হয় অনুজ্জ্বল বর্ণালী বলা হয়। বুঝতে পারলাম? তাহলে শোষণ বা অনুজ্জ্বল বর্ণালীটা তৈরি হচ্ছে কখন? এগুলো তৈরি হয় যখন ইলেকট্রন নিচ থেকে কখন উপরে উঠে চলে যাচ্ছে। এগুলোর সংজ্ঞা লেখার প্রয়োজন নাই, বই এগুলো দেয়া আছে, একটু পড়ে দিন। আর এগুলোর সংজ্ঞা অতটা ইম্পর্টেন্ট না, বাট বিষয়গুলো বোঝা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সংজ্ঞা বাসে গিয়ে বইটা পড়ে নিও, আমাদের বই দেওয়া আছে, আমি শুধু একটু মোটামুটি বুঝাই দিচ্ছি। তাহলে শোষণ বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী তৈরি হচ্ছে কখন? ইলেকট্রন যখন নিচের কক্ষপথে উপরে কক্ষপথে চলে যায়, এক্ষেত্রে কিছু কালার শোষণ করে। এই আলো শোষণ করেই কিন্তু সে শক্তি নিয়ে কিন্তু নিচ থেকে উপরে ওঠে। যেহেতু আলো শোষণ করে, তাহলে শোষণের মাধ্যমে যে বর্ণালী গঠন হয়, তখন তাকে আমরা বলবো শোষণ বা অনুজ্জ্বল বর্ণালী। অনুজ্জ্বল বলা হচ্ছে কেন? এখানে যে কালার গুলো দেখা যাবে সেগুলো কি কালো কালার, কালো রেখা দেখা যাবে, এখানে বলা হয় অনুজ্জ্বল বর্ণালী। ঠিক, এটা বিপরীত হচ্ছে বিকিরণ বর্ণালী। এটা বিপরীত হচ্ছে বিকিরণ বা উজ্জ্বল বর্ণালী বলা হয়। বিকিরণ বা উজ্জ্বল বর্ণালী। তো বিকিরণ বা উজ্জ্বল বর্ণালী যেটা, এখানে দেখা যায় যে ইলেকট্রন গুলো আসলে থাকে হচ্ছে এবার উপরে। এবার হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে কোনো ইলেকট্রন যদি নেমে আসে, উপর থেকে নিচের দিকে নেমে আসে, তো এক্ষেত্রে আমরা কি জানি যে শক্তি বিকিরণ করে না, তো শক্তি বিকিরণ করবে। এক্ষেত্রে ইলেকট্রন যদি উপর থেকে নিচের দিকে নেমে চলে আসে, শক্তি সে কি করবে, বিকিরণ করবে। এই যে এইচ নিউ মানে কি, শক্তি, এনার্জি। তাহলে যেহেতু এখানে শক্তি বিকিরণ করলো, যখন বিকিরণ করবে একটা আমরা কালার দেখতে পাবো, একটা কালার দেখতে পাবো, রঙিন যেহেতু কালার দেখা যায়, এখানে বলা উজ্জ্বল বর্ণালী। বুঝতে পারলাম? তাহলে ইলেকট্রন যখন উপর থেকে নিচের দিকে নেমে চলে আসে, তখন যে বর্ণালী গঠন হয় শক্তি বিকিরণের মাধ্যমে, তখন তাকে আমরা বলবো উজ্জ্বল বা বিকিরণ বর্ণালী। আর এটা মূলত কালারফুল হয়ে থাকে। এটা যেমন কালো রেখা তৈরি করে, এটা আবার উল্টো, এটা আবার তোমার হচ্ছে কালারফুল রেখা তৈরি করবে। এই কালারফুল রেখা তৈরি করে বিধায়কে বলে উজ্জ্বল বর্ণালী। ঠিক আছে, তাহলে আরেকবার একটু সামারি করি। হ্যাঁ, না, রং আলাদা হয়, বাট এখানে রং সবগুলো একই, সবগুলোই কালো। কালো তো আলাদা রং হয় না, বাট ওখানে হচ্ছে যখন কালারফুল হচ্ছে তখন অনেকগুলো রং তৈরি করতে পারে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, তাহলে ইলেকট্রন নিচের কক্ষপথে উপরে কক্ষপথে উঠলে তাকে বলে শোষণ বর্ণালী বা অনুজ্জ্বল বর্ণালী, এখানে কালো রেখা তৈরি করবে। আর বিকিরণ বর্ণালীটা বা উজ্জ্বল বর্ণালীটাকে আমি তখনই বলবো যদি এমন হয় যে ইলেকট্রন উপরে কক্ষপথ নিচে কক্ষপথে নেমে আসে, উপর থেকে নিচের দিকে নেমে আসলে এক্ষেত্রে শক্তি বিকিরণ করে। তার যেহেতু শক্তি বিকিরণের মাধ্যমে বর্ণালী তৈরি হয়, একে বলে বিকিরণ বর্ণালী। আর এখানে মূলত কালারফুল রেখা দেখা যায়, বিধায়কে বলা হয় উজ্জ্বল বর্ণালী। বুঝতে পারলাম? তো এটা ছিল হচ্ছে বৈশিষ্ট্য ভিত্তিতে। এখন আমরা দেখবো গঠনের ভিত্তিতে বর্ণালীটা কেমন হয়। এখন আমরা দেখবো গঠনের ভিত্তিতে ফার্স্ট যেটা ছিল, একে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী, ইংরেজি হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রা। তো নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রা কেমন হয় সেটা দেখি। নিরবিচ্ছিন্ন বর্ণালী এর একটাই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মূলত তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে কোনো বিরতি থাকবে না বা গ্যাপ থাকবে না। আর এর আগে বললাম যে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, এক একটা কালার। তার মানে মূলত একটা কালার সাথে আরেকটা কালার কোনো বিরতি থাকে না, একটা কালার শেষ হইতে আরেকটা কালার শুরু হয়, একটা শেষ হইতে আরেকটা কালার শুরু হয়ে যায়। একটু লিখে নাও, শুধু বৈশিষ্ট্য হচ্ছে লিখো তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে কোনো বিরতি থাকে না, তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে কোনো বিরতি থাকে না।
তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে কোনো বিরতি থাকে না। তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে কোনো বিরতি থাকে না। এটা বৈশিষ্ট্য হচ্ছে লিখো তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে কোনো বিরতি থাকে না। তার মানে এখানে একটার পর একটা কিন্তু চলতে থাকবে, কোনো এখানে গ্যাপ থাকবে না। ঠিক আছে, কোনো গ্যাপ থাকবে না, একটা পর একটা জাস্ট চলতে থাকবে। কেমন এটা একটু দেখাই। ধরো এই একটা নির্দিষ্ট কালার, এমনি লাল নীল বেগুনি বিভিন্ন কালার হতে পারে। এই একটা নির্দিষ্ট কালার আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এখানে ধরে নিলাম যে এটা তরঙ্গ দৈর্ঘ্যের মান 10 থেকে 20 ন্যানোমিটার। বি আর একটা কালার, এটা আবার দেখো ঠিক 20-এ এটা শেষ, এটা আবার 20-এ শুরু হবে, 20 থেকে এটা 30। আবার দেখো সি আর একটা কালার, এখানে শুরু হবে তোমার সাপোজ 30 থেকে 40। এখন দেখো এটা 20-এ শেষ, এটা কোনো 20-এ শুরু। তার মানে কিন্তু আসলে একটা জায়গায় এসে ওভারল্যাপিং হয়, মানে একটা কালার শেষ হতে একটা শুরু হয়ে যাবে, দুটো হচ্ছে একই জায়গা থেকে দেখা যাবে। তো দেখা যাবে যেখান থেকে বেগুনি শেষ ঠিক ওখান থেকে আবার নীল শুরু, মানে মাঝখানে কোনো গ্যাপ বা আছে যে একটা রেখা পড়বে, রেখা পড়বে না, একটা শেষ হতে দেখবে আরেকটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কালার তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওই রংধনু ওটাই হচ্ছে মূলত কন্ট্রাস্ট স্পেক্ট্রাম। হ্যাঁ, আচ্ছা, রংধনু মাঝে সাথে উঠবে, যখন বৃষ্টি হয় তখন তো উঠবে। হ্যাঁ, বৃষ্টি যদি হয় তার অপোজিট পাশে রংধনু দেখা যায়। দেখো যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে আমাদের যেখান থেকে মূলত একটা কালার শেষ ঠিক ওখান থেকে আর একটা কালার শুরু হয়ে যাবে। ঠিক আছে, একটা কালার শেষ হলে একটা কালার শুরু হবে। আমার এগুলো ছবি ছিল কিন্তু আমার এই মোবাইল দিয়ে রেকর্ড করা ছবিটা দেখাতে পারলাম না। দেখাইছিলাম এর আগে না, এগুলো দেখাই না। আচ্ছা দেখো, এগুলো পড়াইনি আমি, এগুলো পড়াইনি গেছে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা কালার যেখানে শেষ ওখান থেকে আরেকটা কালার শুরু হবে। তারপর দেখো একটা এখানে ওভারল্যাপিং পোরশন আছে, এটা 20-এ শেষ, এটা আবার 20-এ শুরু, এটা আবার 30-এ শেষ, এটা আবার 30-এ দেখো শুরু হচ্ছে। তো এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস স্পেক্ট্রাম একটা উদাহরণ, যে মূলত যে বেনিয়াসো কালার রং ধরে যে আমার কালারটা দেখে বেনিয়াসো কালার দেখবা একটা কালার যেখান থেকে শেষ আর একটা কালার থেকে সেখান থেকে শুরু হয়ে যায়, কোনো কোনো গ্যাপ থাকে না। কোথাও দেখছো যে মাঝখানে টান থাকে, রেখা থাকে, থাকবে না। সো বোঝা গেল যে মূলত আসলে এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেক্ট্রাম একটা উদাহরণ হচ্ছে, যেমন তোমায় বললা রংধনু। তাহলে হচ্ছে এটাকে বল নিরবিচ্ছিন্ন বর্ণালী, যেখানে তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে কোনো বিরতি থাকবে না, অর্থাৎ কালারগুলোর মাঝেও কোনো বিরতি পাবো না। এখন বাকি থাকলো পারমাণবিক বর্ণালী, আণবিক বর্ণালী। এই দুটো এখন আমরা একটু একসাথে পড়বো, এই দুটো একসাথে পড়লে ভালোভাবে মনে থাকবে। আচ্ছা দেখো, আমরা এখন আলোচনা করব পারমাণবিক বর্ণালী এবং আণবিক বর্ণালী নিয়ে। এখন আলোচনা করা হবে পারমাণবিক বর্ণালী নিয়ে এবং আণবিক বর্ণালী নিয়ে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কোনো আসলে পার্থক্য পড়াচ্ছি না, দুটা জাস্ট পাশাপাশি পড়বো, তাহলে একটু মনে থাকবে। পারমাণবিক বর্ণালী কাজ হচ্ছে এই বর্ণালী দ্বারা একটা মৌল শনাক্ত করা হয়ে থাকে, এটা দ্বারা মূলত পরমাণু বা মৌল শনাক্ত করা হয়ে থাকে। এই কাজ হচ্ছে পরমাণু শনাক্ত করা হয়। পারমাণবিক বর্ণালী দ্বারা মূলত পরমাণু শনাক্ত করা হয়। তো এখানে যেটা হয় মূলত একটা কাঁচের একটা টিউব নেওয়া হয়, এখানে একে বলে ডিসচার্জ টিউব বলা হয়, ডিসচার্জ টিউব, ক্ষরণ নল। ডিসচার্জ টিউব বলা হয়। এখানে দুটা বিদ্যুতের প্রান্ত থাকে, সংযোগ দেওয়া হয় বাহিরে, এগুলো তার। এর মধ্যে এখন তোমাকে করবে কি যে হচ্ছে তোমাকে একটা যে কোনো মৌল মানে কিছু মৌল থাকবে, এরকম মৌলের হচ্ছে একটা বাষ্প দেওয়া হবে তোমাকে। এই বাষ্পটা উঠে দেবে ভিতরে, বাষ্প উঠানোর পর যে মাত্র আমরা এখানে বিদ্যুতের সংযোগ দিব এটা জ্বলে উঠবে, লাইট দেখা যাবে, কালার দেখা যাবে। এই যে আমরা যে এর আগে কিছুদিন আগে একটা বাল্ব ছিল, এগুলো না, ওই যে লাল একটা টাংস্টেনের একটা ফিলামেন্ট ছিল, দেখছো ওগুলো বাল্ব, ওর মধ্যে কিন্তু আর্গনে বাষ্প উঠানো হয়। তাহলে মূলত বাষ্প দিলে ওখান থেকে কালারটা ছড়িয়ে পড়ে, স্ক্যাটার্ড হয়ে যায়। তাহলে এখানে আমরা করতেছি একটা মৌলে বাষ্প উঠাচ্ছি, মৌলটা কি আমরা জানি না, ও মৌলটা আমরা কি বলতে পারবো। বাষ্প উঠানোর পর দেখা যাবে এটা
কালার এটা দেখা যাবে, অনেকগুলো কালার এখান থেকে লাইট বেরোতে থাকবে। এবার আমরা করবো একটা স্লিট রাখবো এখানে। স্লিট মানে হচ্ছে একটা একমুখী দরজা, জাস্ট একটা এখানে ছিদ্র থাকবে, ওই ছিদ্রতে আলোটা পাস হয়ে চলে যাবে। তো আলোটা ধরনের ভিতরে গেল, যে পাস হয়ে গেল এখানে যাওয়ার পরে এখানে আমরা করলাম একটা প্রিজম রাখলাম এখানে। তো আলোটা যখন চলে যাবে এখান দিয়ে, যাওয়ার সময় প্রিজমের মধ্যে দিয়ে পার হওয়া মাত্র কিন্তু আলোটা 7 ভাগে ভাগ হবে, মানে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মূল কথা 7 ভাগে ভাগ হয়ে যাবে। হওয়ার পর এখানে আমরা একটা ফটোগ্রাফিক প্লেট রাখবো এখানে। ফটোগ্রাফিক প্লেট মানে ওটার উপর গিয়ে এটা দাগ ফেলবে, দেখা যাবে ওটার উপর গিয়ে বেশ কিছু দাগ টাগ ফেলতে পারবে, অনেকগুলো দাগ টাগ ফেলবে এখানে বিভিন্ন জায়গায় ফটোগ্রাফিক প্লেটে। এখন এই প্লেটটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে বলতে পারবো মৌলটার নাম কি হবে। মানে প্লেটে যে ঘটনা ঘটে সেটা দেখাচ্ছে। তাহলে ডিসচার্জ টিউবের মধ্যে আমরা করলাম কি, একটা মৌল বাষ্প উঠালাম, এটাকে বিদ্যুতের সংযোগ দেওয়া মাত্র কি হবে, আলো বের হয়ে একটা স্লিট বা একটা একমুখী দরজা দিয়ে চলে যাবে। যাওয়ার পর এখানে একটা প্রিজম রাখা হবে, প্রিজমের মধ্যে গেলে অনেকগুলো কালারে ভাগ হয়ে যাচ্ছে, এই কালারগুলো হচ্ছে এই ফটোগ্রাফিক প্লেট, এরপর গিয়ে দাগ ফেলবে, মানে ফিল্ম বলা হয় যেটাকে আর কি, সোজা কথা ফিল্ম। তো এখন দেখো এই ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম যেটা, এটার উপর আসলে প্রথমে করে কি অনেকগুলো দাগ ফেলে, বিভিন্ন জায়গায় অনেকগুলো দাগ ফেলতে থাকে। তো এখন দেখো তো এই দাগগুলো কি একটা সাথে একটা লেগে লেগে আছে নাকি বিচ্ছিন্ন অবস্থায় আছে? তাহলে এখানে বলতে পারবো এখানে বিচ্ছিন্ন রেখা পাওয়া যায়, এখান থেকে বলা যাবে যে বিচ্ছিন্ন রেখা পাওয়া যায়। এখানে বলা যাবে বিচ্ছিন্ন রেখা পাওয়া যায়। এবার যেটা হয়, এই যে আমরা যে এখানে যে বিদ্যুতের সংযোগ দিলাম, এখানে বিদ্যুতের সংযোগটা ঠিক ফ্যানের রেগুলেটরের মতো, এটাকে চেঞ্জ করা যায়। আমরা করবো কি, আস্তে আস্তে বিদ্যুতের যে মাত্রা সেটা কমিয়ে নিয়ে আসবো। বিদ্যুতের মাত্রা কমানো মাত্র দেখা যাবে যে এখানে বেশ কিছু রেখা এখানে আস্তে আস্তে অস্পষ্ট হওয়া শুরু করবে। অস্পষ্ট হতে হতে একটা সময় সত্যি সত্যি উধাও হয়ে চলে যাবে, থাকবে না। একটা সময় দেখা যাবে রেখাগুলো কিছু কিছু রেখা থাকবে না, অস্পষ্ট হতে হতে একটা পর্যায়ে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। কয়েকটা রেখা শেষ পর্যন্ত যত তুমি এবার হচ্ছে বিদ্যুৎ কমাতে থাকো, ওরা আর যাবে না, একদম নাসর বানো জেদি বান্দার মতো টিকে থাকবে, না আমি এখানে দাঁড়ায় থাকবো, তুই কি করিস দেখে নিবো বিষয়টা এরকম। তো এরকম দেখা যাচ্ছে যে জেদ বেশি, হ্যাঁ, তো এরা নাছর বান্দার মতো টিকে থাকে, এই কারণে এদের বলা হয় নাছর রেখা বলা হয়। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে নাছর রেখা। এই নাছর রেখা মূলত একটা মৌলের সাথে আরেকটা মৌল নাছর রেখা মিলবে না, এটাকে বলছে নাছর রেখা। এই নাছর রেখাগুলো একটা মৌলের সাথে আরেকটা মৌল নাছর রেখা কোনো রকম মিলবে না, ঠিক আছে? যেমনটা মেলে না মানুষের ফিঙ্গারপ্রিন্ট, মানুষের 3টা জিনিস কিন্তু কারোর সাথে মেলে না। একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেলে না, ভয়েস মিলবে না। তুমি যত আরেকজনের সুরে কথা বলো, ফোনে তুমি আরেকজনের সুরে কথা বললে, বাট ওটাকে যদি তোমার ভয়েস অ্যানালাইজার মেশিনে দেওয়া হয়, অ্যানালাইসিসকে বলে দিবে যে দুইটা ভয়েসের ফ্রিকোয়েন্সি কম বেশি আছে। এই যে কম্পাঙ্ক যেটা বললাম, এই কম্পাঙ্ক প্রত্যেকটা মানুষের এই গলার যে স্বরের কম্পাঙ্কটা কিন্তু আলাদা, প্রত্যেকটা মানুষের আলাদা। আর একটা হচ্ছে মেলানো, সেটা হচ্ছে মানুষের আইরিশের যে হচ্ছে তোমার ছবি, সেটা মিলবে না। এই যে চোখের যেই ছবি, যেটা আইরিশের ছবিটা মিলবে না। এই কারণে দেখবো হচ্ছে ভোটার আইডি কার্ড করতে গেলে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট নাই, আর একটা দূরবীন দেয়, দূরবীন একটা মেশিন দেয়, দিলে চোখের ছবিটা তোমার তুলে নিচ্ছে ইয়াতে, কম্পিউটারে। আবার বর্তমানে কিন্তু দেখবা মোবাইলে কিন্তু হচ্ছে ভয়েস লক দেওয়া যায়, সাপোজ তুমি বললো ওপেন, খুলে গেল, আরেকজন ওপেন বলবে, খুলবে না। মূলত মানুষের 3টা জিনিস কারোর সাথে কারো মেলে না। যাই হোক, তাহলে যেমনটা হচ্ছে একটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন একজন আরেকজন আলাদা, একইভাবে একটা মৌলের নাছর রেখা আরেকটা মৌলের নাছর রেখার সাথে আলাদা হয়। এই কারণে এটাকে ফিঙ্গারপ্রিন্ট বর্ণালী বলা হয়ে থাকে। এই কারণে এটা আরেকটা নাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বর্ণালী। এখানটা আরেকটা নাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বর্ণালী। একটা মৌল নাছর রেখার সাথে একটা মৌল নাছর রেখা মিলবে না। কেমন? ধরুন আমি হাইড্রোজেন যদি নেই, ধরুন একটা হাইড্রোজেন পরমাণু এখানে 4টা রেখা তৈরি করে, এই ধরুন এরকম 4টা রেখা তৈরি করে ফেলছে, 4টা রেখা 4 জায়গায় দেখা যাচ্ছে। আবার সোডিয়াম যদি নেই, দেখা যাবে জাস্ট পাশাপাশি 2টা রেখা তৈরি করে এরকম। না, এটা মনে রাখা যাবে না, এটা মনে রাখার প্রয়োজন নেই, পরীক্ষা তো অত ইম্পর্টেন্ট না। এগুলো দেখতেছ টপিকগুলো কিন্তু আজকে ছোট ছোট, মানে চট করে একটা করে টপিক শেষ হচ্ছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট টপিক না, কিন্তু বেসিক জিনিস, এগুলো লাগবে। এগুলো ছাড়া পরে তুমি পরের টপিকগুলো বুঝবে না। তো দেখো হচ্ছে হাইড্রোজেন আর সোডিয়ামের নাছর রেখা তাহলে কি আলাদা না? তো এরকম একটা মৌল সাথে একটা মৌল নাছর রেখা মেলে না, তখন নাছর রেখা দেখে আমরা বুঝতে পারবো এটা এই মৌল। এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সাপোজ এটা 450 ন্যানোমিটারে একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করছে, দেখা গেছে একটা হচ্ছে 550 একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করছে এরকম। তা আমরা যখন ল্যাবে যাব, আমাদেরকে একটা রেফারেন্স ভ্যালু দিবে। ধরো তোমাকে 5টা মৌলের এরকম নাছর রেখাগুলো কোথায় কোথায় তৈরি করে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য মান দিয়ে আছে, আর তুমি পরীক্ষা করে বের করলা,
তোমাকে বললো যে 5টার মধ্যে যে কোনো একটা মৌল হবে এটা, এখন কি মৌল সে যায় না, আমাকে মৌলটা বের করে দেখাইতে হবে। তা আমি যে নাচ রেখাগুলো পাচ্ছি এদের তরঙ্গ দৈর্ঘ্য যে রেফারেন্স ভ্যালুর সাথে মিলে যাবে বুঝতে ওটা এই মৌল। এইভাবে মূলত পরমাণু শনাক্ত করা থাকে পারমাণবিক বর্ণালী দ্বারা। এবার সে আণবিক বর্ণালী যেটা, এটা দ্বারা মূলত অণু শনাক্ত করা হয়ে থাকে, এটা দ্বারা অণু শনাক্ত করা হয়। এটা দ্বারা মূলত অণু শনাক্ত করা হবে। তো অণু শনাক্ত করতে এখানে আমাদের কিন্তু নাছরেখা বা ফিঙ্গারপ্রিন্টের কোনো প্রয়োজন হয় না। এখানে যেটা হয় সেম ঘটনা এখানে ঘটবে, বাট এখানে ফটোগ্রাফিক প্লেট যেটা, এখানে রেখাগুলো বিচ্ছিন্ন না, একদম খুব লেগে 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 অবস্থান করে। এখানকার চিত্রটা হবে জাস্ট এরকম, এখানে ব্যান্ড তৈরি করবে, মানে এটাকে ব্যান্ড বলা হয়, অনেকগুলো রেখা একসাথে থেকে একটা ব্যান্ড তৈরি করে। কিছুক্ষণ পরে এখানে দেখা যায় আরেকটা ব্যান্ড তৈরি করে ফেলছে, তার একটু পরে এখানে আরেকটা ব্যান্ড তৈরি করে ফেলছে। তো এখানে মূলত প্রত্যেকটা রেখা যে এখানে আলাদা দেখতে হবে এরকম না, তাহলে এটা কি বোঝা যাচ্ছে, এটা নিরবিচ্ছিন্ন না, এতটুকু মধ্যে আরেকটা লেগে লেগে আছে, তাহলে বলা যায় এখানে নিরবিচ্ছিন্ন রেখা তৈরি করবে। এখানে নিরবিচ্ছিন্ন রেখা তৈরি করবে। এখানে আমরা নিরবিচ্ছিন্ন রেখা পাবো। এখানে নাছরেখা বা ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নাই। এখানে দেখো আমরা সাপোজ তোমাদের এই একটা পাশে একটা স্কুল থেকে ক্লাস 5 এ কিছু পোলাপান ভাড়া করে নিয়ে আসলাম, নিশ্চয় তোমার মাঝখানে বসে দিলাম, দিয়ে একটা গেস্টকে নিয়ে আসলাম বাইরে থেকে, এসে বললাম বলেন তো কোনগুলো ক্লাস 5 এ পোলাপান আর কোনগুলো হচ্ছে একাদশে পোলাপান, আলাদা করে দেন। কেন এর জন্য কি ফিঙ্গারপ্রিন্ট নেওয়া লাগবে? যে ফিঙ্গারপ্রিন্ট দেখে বুঝতে পারবো এটা ক্লাস 5 এর ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে একাদশে ফিঙ্গারপ্রিন্ট। তার বোঝা গেল এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সনকে যখন আমি আলাদা করবো তখন ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন আছে। বাট এখানে তো অণু মানে কি, কয়েকটা মৌল মিলে বা কয়েকটা পরমাণু মিলে কিন্তু অণু গঠিত হয়, তাহলে তো এখানে তো আমার ফিঙ্গারপ্রিন্টের দরকার নেই, কিছু বৈশিষ্ট্য হলে চলবে। যেমন কেমন, আমি যদি এখানে বলি সাইজে বড় আর ছোট, বড়গুলো একাদশ, ছোটগুলো পঞ্চম শ্রেণী, এবার আমি করলাম কি বীজগণিত একটা সূত্র ধরলাম, তো বীজগণিত ওরা পরে ক্লাস 6 এ উঠে পড়বে, তারপর সূত্র জানে না, আমি বললাম a + b হোল কিউবের সূত্র বলতে হবে, যারা পারবে একাদশ, না পারলে বুঝতে হবে পঞ্চম শ্রেণী। বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে আমি কিন্তু আলাদা করতে পারবো। তো এরকম দেখা যায় একটা ব্যান্ডের মধ্যে কয়টা রেখা পাওয়া যাচ্ছে, একটা ব্যান্ড থেকে একটা ব্যান্ডের দূরত্ব কতটুকু, এগুলো সবকিছু অ্যানালাইসিস করে আমরা বলতে পারবো অণুটা কি হবে। একইভাবে এখন তোমাকে রেফারেন্স ভ্যালু দেওয়া থাকবে, রেফারেন্স ভ্যালু দেওয়া থাকবে, তুমি জাস্ট মান মিলাই দিবা, তাহলে আনসার হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলাম কিনা? না, এগুলো হচ্ছে ভার্সিটি লেভেল। হ্যাঁ, এত সহজে কলেজে এগুলো দিবে? এই যন্ত্রপাতি সেটআপ কি মনে করছো তুমি? এটা দেখে হয়তো স্বাভাবিক মনে হচ্ছে, এটা তোমাকে পুরো চিত্রটা আমি দেখাতে পারলাম, মোবাইল আছে তাহলে বুঝতে পারছো। ক্লাসটা শেষ করে আমি দেখাবো না 1 মিনিট। আচ্ছা, এখন লাস্ট একটা বিষয় আলোচনা করব। তো 5টা বর্ণালী আমাদের প্রকারভেদ শেষ, লাস্ট হচ্ছে আণবিক বর্ণালীর 4টা বিশেষ রূপ পাওয়া যায়, এই সেগুলো একটু আলোচনা করবো। এখানে দেখো অনেক সময় অ্যাডমিশন প্রশ্ন হয়। এবার লিখো আণবিক বর্ণালীর বিশেষ রূপ। দেখো আণবিক বর্ণালীর বিশেষ রূপ। আণবিক বর্ণালীর বিশেষ রূপ, তো আমরা এখানে একটা চার্ট তৈরি করে নিব। আমরা 4টা বর্ণালী নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে বর্ণালীর নাম। এরপর হচ্ছে কাজ, এরপর হচ্ছে উৎপত্তি স্থল, কোথায় উৎপন্ন হয়। বর্ণালীর নাম, কাজ, উৎপত্তি স্থল। তো আমরা 4টা বর্ণালী নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এনএমআর বর্ণালী, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স, এটা পূর্ণরূপ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স, এনএমআর বর্ণালী। এরপর একটা আলোচনা করা হবে, সেটা হচ্ছে এমডব্লিউ বর্ণালী। এরপর আলোচনা করবো আইআর বর্ণালী নিয়ে, আইআর বর্ণালী। আর লাস্ট হচ্ছে ইউভি ভিজিবল বর্ণালী। এই 4 ধরনের বর্ণালী আমরা কাজ নিয়ে আলোচনা করব। তো প্রথমটা হচ্ছে এনএমআর বর্ণালী, হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। এর কাজ হচ্ছে নিউক্লিয়াসের স্পিনটাকে পরিবর্তন করে দেয়। আমরা ইলেকট্রন যেমন স্পিন পড়ে আসছিলাম না, এর আগে দেখলাম না, ভিডিও দেখাইছিলাম,
এই যে ইলেকট্রন ঘুরতেছে উপর দিকে বা নিচের দিকে, তার স্পিন দেখা যায়। তো একটা নিউক্লিয়াসের এরকম স্পিন থাকে, নিউক্লিয়াসে মূলত প্রোটনের স্পিন থাকে, ইলেকট্রন যেমন স্পিন পাওয়া যায় প্রোটনের স্পিন পাওয়া যায়। তো স্পিনটা যদি এভাবে থাকে জাস্ট করবে কি NMR বর্ণালী প্রয়োগ করলে এটা জাস্ট ঘুরে যাবে, ঠিক আছে। যদি এটা স্পিন উপর দিকে থাকে কি হবে, এটা নিচের দিকে হয়ে যাবে, আর নিচের দিকে থাকলে সেটা উপর দিকে হয়ে আসবে। তার মানে বোঝা হলো NMR বর্ণালীর কাজটা কি, নিউক্লিয়াসে স্পিন পরিবর্তন করে দেয়। এই কাজ হচ্ছে নিউক্লিয়াসে স্পিন পরিবর্তন করে দেয়, এটার কাজ নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন করে দেয়। এটা MRI যখন পড়বো তখন আর ডিটেল পড়তে পারবো। এটা হচ্ছে নিউক্লিয়াসের স্পিন পরিবর্তন করে দেয়। NMR বর্ণালীর কাজ হচ্ছে নিউক্লিয়াস স্পিন পরিবর্তন করে। এটা উৎপত্তি স্থল হচ্ছে, এটা খুব কম শক্তি প্রয়োজন, এটা হচ্ছে সব থেকে একটু আগে যেটা কম শক্তি দেখছিলাম রেডিও ওয়েভ, এই রেডিও ওয়েভ অঞ্চলে মূলত এটা তৈরি করবে। মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করা মানে হচ্ছে NMR বর্ণালী অ্যাপ্লাই করা। তো MW যেটা, এই কাজ হচ্ছে মূলত রোটেশন অফ মলিকুল, অণুকে ঘুরাই দিবে সে। এটা কাজ হচ্ছে অণুতে ঘূর্ণন সৃষ্টি করা, এটা কাজ হচ্ছে অণুতে ঘূর্ণন সৃষ্টি করা। অণুতে ঘূর্ণন সৃষ্টি করে এটা হচ্ছে মাইক্রোওয়েভ অঞ্চলে এটা তৈরি হয়। এটা হচ্ছে মাইক্রোওয়েভ অঞ্চল তৈরি হয়। যে মাইক্রোওভেনে যে আমরা খাবার দিলে গরম হয়ে যায়, আসলে মূল মেকানিজমটা কি দেখো তো, যখন খাবার গরম হচ্ছে তারপর হাত দিয়ে যখন বের করতেছে, হাতে কি তাপ লাগে? লাগে না। কিন্তু এটা মূল ঘটনা কি, যে যখন আমরা খাবারটা দিলাম, দিয়ে আমরা ওটা ক্লোজ করে দিয়ে গেটটা ক্লোজ করে আমরা যখন সুইচ টিপ দিলাম, ওখানে আসলে মাইক্রোওয়েভ রশ্মি এখান থেকে নির্গত হয়। এই মাইক্রোওয়েভ রশ্মি যখন নির্গত হবে তখন মূলত খাবারের অণুগুলো ঘুরতে থাকে। খাবার ঘোরাটা আমরা দেখি হয়তো বাহির থেকে, কিন্তু আসলে ভেতরে খাবার অণুগুলো প্রচন্ড করতে ঘুরতে থাকে, এই ঘুরতে ঘুরতে খাবারটা গরম হয়ে যায়। মানে এটা হচ্ছে মূলত মাইক্রোওয়েভ অঞ্চলে যদি বা মাইক্রোওয়েভ যদি আমরা বর্ণালী দিই আর কি, MW বর্ণালী যেটা, তো মাইক্রোওয়েভ বর্ণালী দিলে মূলত অণুটা ঘুরতে থাকে, খাবারটা ঘুরতে থাকে, তখন এটা গরম হয়ে যায়। আয়ার বর্ণালী এর কাজ হচ্ছে রোটেশন অফ এটা কাজ হচ্ছে ভাইব্রেশন অফ মলিকুল, অণুতে কম্পন সৃষ্টি করবে, অণুকে কাঁপাবে। এটা হচ্ছে অণুতে কম্পন সৃষ্টি করতে পারে, এটা হচ্ছে অণুতে কম্পন সৃষ্টি করে। অণুতে কম্পন সৃষ্টি করে, এটা মূলত আয়ার অঞ্চলে তৈরি করবে। আয়ার মানে হচ্ছে ইনফ্রারেড বা বাংলায় বলা হয় অবলোহিত, অবলোহিত অঞ্চলে এটা তৈরি করবে। আর লাস্ট হচ্ছে ইউভি ভিজিবল, এখানে আলট্রাভায়োলেট বা অতিবেগুনি এবং দৃশ্যমান একসাথে কাজ করে। এখানে মূলত ইলেকট্রনের কক্ষপথটা চেঞ্জ করে দেয়, এক কক্ষপথে আরেকটা কক্ষপথে ইলেকট্রনকে পার করে দিবে। এটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ পরিবর্তন করে দেয়, ইলেকট্রনের কক্ষপথ পরিবর্তন করে দেয়। ইলেকট্রন কক্ষপথ পরিবর্তন করে দেয়, এটা ইউভি ভিজিবল অঞ্চল এটা তৈরি করে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে আলোচনা। উঠে নাও তোমরা।